আসসালামু আলাইকুম। গল্প ভাবতরঙ্গ লেখনীতে ভেলা শেখ। পর্ব ৫। ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিনে বিহুর নেশা কোন আকাশে নিয়ে যাই ফাগুনেরও মোহমায়। মায়ের নীলরঙা শাড়িটি অঙ্গে পেঁচিয়েছে কিশোরী প্রসাদনী বিনাও গোলগাল মুখটা থেকে চোখ ফেরানো দায়। ঘুঙুর পায়ে গানের তালে তালে নিজেকে সাজাই সে। টুটে ঈষৎ হাসির দেখা মিলল কি? অরুণিতা সরকারকে সচরাচর হাসতে দেখা যায় না। তাকে হাসতে দেখা সাপের ৫ পা দেখার সমান। কিন্তু যখন সে নাচের মুদ্রা ফোটায় তখন তার সুশ্রীর মুখে আলাদা দুটি ছড়িয়ে পড়ে। তার আকুতি ভরা ছোট ছোট চোখ দুটো হাসে। আজও ব্যতিক্রম নয়। পাতা মেয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। রূপক আর অরুণিতা যুগলবন্দি হয়ে গানের তালে তালে নাচছে। সে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ট্রে হাতে। তাকে দেখেই রূপক নাচ থামিয়ে উচ্ছ্বাসিত নয়নে বলল, আমা, তোমার বদরাগী মেয়ে আমাকেও ডান্স শিখিয়ে দিল। দেখেছ কত সুন্দর করে নাচলাম আমি। দাঁড়াও, আমি ক্যামেরা অন করে রেখেছিলাম, তোমাকে ভিডিও দেখাই। রূপক ফোনটা এনে পাতাকে ভিডিও দেখাই। পাতা মুচকি হেসে বলল, ভালোই তো, এখন পাস্তা খা দুইজনে। রূপক দেরি করে না, একটা বাটি তুলে টেবিলের উপর বসে খাওয়া শুরু করে দেয়। সস আনোনি? প্রহর আনছে। অরুণিতা গান বন্ধ করে কাউচে বসে। পাতায় এগিয়ে এসে মেয়ের খোলা চুলগুলো বেঁধে দেয়। মাথায় হাত রেখে বলল, কি মিষ্টি লাগছে রে তোকে। মাশাল্লাহ মাশাল্লাহ। কারো নজর না লাগুক, একদম বউ বউ। আম্মু, আমার ফোনে কয়েকটা ছবি তুলিস তো, তোর পাপাকে দেখাবো। অরুণিতা কিছু বলল না, গম্ভীর মুখে ঘুঙুর খুলে রাখলো। পাতা মেয়ের ফোলা গাল টেনে দিয়ে বলল, আম্মু, তোর মন খারাপ? গাল টানাটানিতে বিরক্ত বোধ করে অরুণিতা বিমর্ষ মুখে বলল, না, মন খারাপ করাও উচিত না। তুই চিল থাক, তোর পাপা আছে তো সব চিন্তার পাহাড় নিজ মাথায় রাখার জন্য। পাতা হেসেই বলল, পাস্তার বাটি এনে মেয়ের হাতে দেয়। অরুণিতা হাতে নিয়ে গুরু গম্ভীর গলায় শুধালো, ওরা কি সত্যি ব্রোর নামে কেস করেছে? তোকে কে বলল? প্রশ্ন করলে উত্তর দিতে হয়, পাল্টা প্রশ্ন করতে হয় না। যেটা জিজ্ঞাসা করলাম সেটার জবাব দাও। পাতা নাক মুখ কুঁচকে নেয়। এই মেয়ে কথা বললেই নাক উঁচু ম্যানারলেস লোকটার গন্ধ পাওয়া যায়। পোড়াই কাঠখোট্টা গোছের, এক কথাই ম্যানারলেস। সে উত্তর দিল না। অরুণিতাও দ্বিতীয়বার শুধালো না। এইটা তার বৈশিষ্ট্যের কাতারে পড়ে না। সে পাস্তা খায়, চস ছাড়া গাছ গাছ লাগে। এর মধ্যেই প্রহরকে চস হাতে দেখা যায়। রূপক তাকে দেখেই বলল, ওলাফ, চসের বোতল দে। প্রহর মাথা নেড়ে মিষ্টি হেসে বলল, আপনি আগে, তারপর তুমি। ফুটবল খেলতে নিয়ে যাব না তোকে, আজ বিরাট ম্যাচ আছে, বুঝলি? রূপক লোভ দেখায়, কিন্তু প্রহর লোভী না। সে বোনের কাছে সস নিয়ে যায়। মিষ্টি হেসে বলল, আপনি, আমি দিচ্ছি কেমন? বলেই সসের ঢাকনা দাঁত দিয়ে কামড়ে খুলে ফেলল। সস পড়তে দেরি হয় বিদায় ঝাঁকায়। দুর্ঘটনা তখনই ঘটল। সস ছিটকে অরুণিতার চোখে মুখে ও গায়ে লাগে। প্রহর বিতু চিত্তে বলল, সরি আপনি, বেরোচ্ছিল না তাই। পাতা আঁচল দিয়ে মেয়ের চোখ মুখ মুছে দিতে চাই। অরুণিতা বাধা দেয়। পাস্তার বাটি মেঝেতে আছড়ে ফেলে। পাস্তা ফ্লোরে মাখামাখি।
কড়ির প্লেট ভেঙে চুরমার। প্রহরের হাত থেকে সস ছিনিয়ে ফিক্কে মারে অরুণিতা। বাজ খাই গলায় ধমক দেয়, ডিড আই টোল্ড ইউ অ্যাট দ্য সস, দেন হোয়াই ডিড ইউ ওভার ডু ইট? প্রহর ভয়ে মায়ের পেছনে লুকিয়ে যায়। পাতা মেয়েকে চোখ রাঙায়। আইএলস স্কোর ৮ বলে, কথায় কথায় ইংরেজি ঝাড়া বন্ধ করো। আর অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে তাই বলে এভাবেই ধমকাবে? হাউ রুট ইউ আর অরু। ভালোবেসে ঢেলে দিতে চেয়েছিল, কিন্তু তোমার মতো খারস কি আর ভালোবাসা বুঝবে? আর খাবার ফেললে কেন? বাপের রাজার ধন আছে বলে খাবারের মূল্য বুঝো না, তাই না? ঘর থেকে বেরিয়ে দেখো, হাজারো মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, আর তুমি উপড়া উপড়া পাও বলেই তো ফেলার সাহস দেখালে। খাবার নষ্ট করলে তো খাবারের অভাব পড়বে না, তাই না? ওকে, আজ রাতের খাবার বন্ধ তোমার। অরুণিতা হনহনিয়ে চলে যায়। চোখ জ্বলছে, সাথে রাগে মাথা পুড়ছে। পাতা বিরক্ত মুখে মেয়ের প্রস্থান দেখে। এই মেয়ে কবে শুধরাবে? বাপের অতি লাড দিয়ে বিগড়েছে। আমি সত্যিই অনেক সরি মাম্মাম, প্রহর কাঁদো কাঁদো মুখে বলল। পাতা ছেলেকে কোলে তুলে নেয়, গাল চেপে চুমু দেয়। প্রহরের কালো মুখটার পরিবর্তন হয় না। তার জন্য আপনি কষ্ট পেল, আপনিকে আবারও সরি বলতে হবে। অরুণাভ উদাসী ভঙ্গিতে বাড়ির আঙিনায় মরিচা ধরা দোলনায় বসে আছে। হাতে সেই প্লাটিনামের রিং ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেই সে। এটা তার পছন্দের কাজের মধ্যে একটি। দূর হতে কারো আগমন বার্তা টের পেতেই সন্তবর্ণে রিং লুকিয়ে নেয়। এই ভোরদা, বোর বয়, একা একা এখানে কি করছিস? দূর হতেই চেঁচিয়ে উঠল আনিকা। অরুণাভ শুনেও না শোনার ভান করে বসে রইল। সেন্টার ফুট মুখে পড়ে চিবিতে লাগলো। সরি, সেন্টার ফুট মুখে পড়ে চিবোতে লাগলো। আনিকা সাড়া না পেয়ে নিজেই এগিয়ে আসে, শুরুতেই পিঠে কিল বসিয়ে দেয়। অরুণাভ কিছু বলল না। আনিকা কপালে বাজ ফেলে বলল, কি হয়েছে রে? হুতুম পেঁচার মতো মুখ বানিয়ে আছিস কেন? অরুণাভ জবাব দেয় না, মুখটা বিষণ্ণ বানিয়ে রাখে। অরুণিতা, সরি। আনিকা ধপাস করে পাশে বসে। তার আশেপাশে বয়ে বেড়ানো দমকা হাওয়া, বেশ ফুরফুরে মেজাজের। লিপস্টিক রাঙা ঠোঁট থেকে হাসি সরছেই না। সে খানিকটা লাজুক হেসে বলল, তোর সাথে কথা আছে বুঝলি, দারুণ কিছু ঘটে গেছে। অরুণাবের বিষণ্ণ মুখটাই কৌতূহল মনে পড়ে। আনিকা ওই কৈতরেশ বাচ্চার সাথে দেখা করতে গিয়েছিল। এখন কত বাজে ঘড়িতে? 2:30টার মতন। সেই ভোরবেলায় বেরিয়েছিল, এখন ফিরেছে। ছাই ছাপা আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে মন বাগিচায়। দাঁতে দাঁত চেপে বলল, কি অঘটন ঘটেছে? কৈতরকে মনে ধরেছে নাকি আবার? আনিকা অরুণাবের মুখের দিকে ফিরে না, ফিরলে দেখতে পেত মুখটাই রক্ত জবার মতো হয়ে এসেছে। কপালে নীল শিরা উপশিরা দৃশ্যমান। আনিকা বুঝতে পারে কৈতর কাকে বলা হচ্ছে, তবুও শুধায়। অরুণাভ চুপ থাকল। আনিকা বলল, সে বাদ দে, তুই কি জানতিস আজ আমি তৈমুর নেওয়াজের সাথে দেখা করতে গিয়েছিলাম? সে জানি, কিন্তু ভাগ্য আজ তোর ফেভারে ছিল। আনিকা বুঝল না তার কথার মানে। অরুণাভ জানতে চাইল, তো কেমন ছিল ফার্স্ট মিটিং? পছন্দ হয়েছে গাধাটাকে? আনিকা মুচকি হেসে বলল, খারাপ না। অরুণাবের গায়ে কেউ বুঝি বিছতি পাতা ঘষে দিয়েছে। আনিকা উৎসাহের সাথে বলল, লোকটা অনেক ধৈর্যশীল। আমি এত বিরক্ত করেছি, তবুও মুচকি হেসে আমাকে এনকারেজ করে গেছে।
একটু ব্যাকডেটেড হলেও চমৎকার মাইন্ডের। আর আমার সবচেয়ে ভালো লেগেছে হি রেসপেক্ট ওমেন। ওনার আচরণগুলো চোখে ধরা পড়ার মতো, খুবই সাবলীল চলাফেরা আর নিতান্তই ভদ্রলোক। একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে মানে প্রথম মিটিংয়েই তুই আহাম্মকটার প্রশংসায় ভাসছিস। তুই গাদি জানতাম, কিন্তু গাদি জাতের সর্দার সে তো জানতাম না। ওই গাদা তোকে উল্লু বানিয়েছে। বেশি সাধুগিরি দেখানো মোটেই ভালো লক্ষণ না। আর ও তোকে ইমপ্রেস করার জন্য নিজেকে প্রস্তুত করেই এসেছে। সব চাল রে চাল চাল। তোকে ফাঁদে ফেলার চাল ছিল ওইটা, আর তুই ফেঁসে গেছিস। মাথায় তো গোবরও নাই, পুরাই ফাঁকা। আনিকা ফুঁসে ওঠে, বেঞ্চ ছেড়ে অরুণাবের সামনে দাঁড়িয়ে যায়। রাগত স্বরে বলল, আমি কিন্তু রেগে যাচ্ছি। হু কেয়ার্স? ভাবলেশীনভাবে বলে অরুণাব। আনিকা দাঁত কটমট করে বলল, তুই জানিস তুই কতটা বিরক্তিকর মানুষ? হ্যাঁ, জানি। তুই কি রেগে যাচ্ছিস? আমি কেন রাখবো? তোকে দেখে মনে হচ্ছে রেগে আছিস। তাহলে রেগে আছি। কেন রেগে আছিস? আমি রেগে আছি সেটা যেহেতু বুঝতে পেরেছিস, তাহলে এটাও বুঝে নে কেন রেগে আছি। আমার কিসের টাকা? তাহলে চুপ থাক আর দূর হ চোখের সামনে থেকে। সরব না, কি করবি? থাপড়ে গাল লাল করে দিব। হাত আমারও আছে। অরুণাব উঠে দাঁড়ালো, টাস করে চড় মেরে দিল গালে। বেশ জোরেই পড়ে চড়টা। আনিকা গালে হাত দিয়ে দাঁড়িয়ে। সে এখনো বিশ্বাস করতে পারছে না চড়টা সত্যিই পড়েছে। এখন তোর হাত দেখা। অরুণাবের রাগ এখনো কমেনি। আনিকা গালে হাত রেখে স্বাভাবিকভাবেই বলল, তোকে আমার একটুখানিও সহ্য হয় না। অরুণাবের রাগে মন্ত্রপুত ঘি ঢেলে দেয় বাক্যটি। আনিকার কাঠ ঠেলে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে উঠল, তো যা কৈতুরের কাছে, তোকে তো খুব সহ্য হয়। আনিকা ২ কদম পিছিয়ে যায়, নিজেকে সামলে নিয়ে বলল, চিল্লাচ্ছিস কেন তুই? আর তুই না বললেও আমি তৈমুরের কাছেই যাব। শুনছিস তুই? এত ভাব ভালো না। একদিন মুখ থুবড়ে পড়বি। পড়বি তো পড়বি, আর ওটার মতো অবস্থা থাকবে না। আকস্মিক অরুণাবের বিড়াল চোখে জলকণা জমতে চাই। সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে কাট কাট সুরে বলল, আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। তোকে কে বলেছে আমি তোকে নিয়ে ভাবি? অরুণাব আবারও আনিকার চোখে চোখ রাখে। ভাবিস না? কুকুরে কামড়ায়নি আমায় যে তোকে নিয়ে ভাববো? তো কাকে নিয়ে ভাবিস? কৈতর নাকি তোর হোম টিউটর সুফিয়ানকে নিয়ে, কিংবা ওই সিনিয়র তমাল? যাকে নিয়েই ভাবি সেটা তোর দেখার বিষয় না। অবশ্যই আমার বিষয়। আনিকা থমকালো, মিনিটের মাঝেই নিজেকে সামলে বলল, কেন তোর বিষয় কেন? অরুণাবের এক হাত প্যান্টের পকেটে, হাতের আঙ্গুলে রিং ঘুরছে, কতারা শ্বাসনালী বরাবর, কুণ্ডলি পাকিয়ে সৌরজ্জু বরাবর আসলেও প্রস্ফুটিত হতে পারে না। প্রত্যাখ্যান হওয়ার ভয় হয়। সে আবারও রাগ দেখায়, আমার বিষয়, কারণ আমি তোকে মোটেও পছন্দ করি না। তোর পছন্দ করা না করা নিয়ে আনিকা সরকারের কিছু যাই আসে না। তাকে পছন্দ করার লোকের অভাব নেই। আনিকা অরুণাবের চেয়ে দ্বিগুণ ঝাঁঝালো গলায় বলল। অরুণাব চোখ পাকিয়ে বলল, একদম তেজ দেখাবি না। আনিকা এক কদম এগিয়ে এসে মাথা উঁচিয়ে বলল, ১০০ বার দেখাবো। কি করবি? ওই যে পুকুরে চুবিয়ে ধরব।
আম্মু তোকে এই কারণেই সহ্য করতে পারে না। তোর মাঝে ন্যূনতম ভদ্রতা বোধ নেই। তুই চরম মাত্রার অভদ্র। আম্মু ঠিকই বলে, তুই বদরাগী, উগ্র মেজাজের, বকে যাওয়া ছেলে। অরুণাবের শান্ত চোয়াল শক্ত হয়। আনিকা হাসফাস করে, কোমরে হাত রেখে আকাশের দিকে মাথা উঁচিয়ে হা হা করে শ্বাস নেয়। স্বাভাবিক হতেই খানিকটা নরম সুরে বলল, ভোর, তুই এমন কেন? একটুও বোঝার চেষ্টা করিস না। মা এমনিতেই তোকে পছন্দ করে না, তার উপর আরও উল্টাপাল্টা কাজ করে বেড়াস। নিত্যদিন নিত্য পাশাত টেনে আনিস। এভাবে চললে মা তোকে কখনোই পছন্দ করবে না। কারো পছন্দ অপছন্দ নিয়ে আমার কিছু যায় আসে না। কারোর জন্য ভালো সাজার নাটক আমার দ্বারা হবে না। আমি যেমন আমি তেমনই থাকবো। ইউ হ্যাভ টু এক্সপেক্ট মি অ্যাজ আই এম। আনিকা চোখ উল্টিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, তাহলে গু খা। অরুণা ব্রু কুঁচকালো। আনিকা চলে যেতে নিয়েও কি মনে করে ফিরে আসে। অরুণাবের মুখোমুখি দাঁড়িয়ে বলল, অরুর স্কুলে আবার কার সাথে লাগলি? শুনলাম থানা কেস অবধি চলে গেছে ঘটনা। এরকম হলে তো তোর ক্রিকেট ক্যারিয়ার শুরু হওয়ার আগেই খতম হয়ে যাবে বোর। তখন শেষ আশাটুকুও হারিয়ে যাবে। অরুণাব ছোট ছোট চোখে বলল, ক্যারিয়ার আমার, চিন্তাও আমার। তুই ব্যস্ত কেন হচ্ছিস কুটনি বুড়ি? আনিকা ক্লান্ত বোধ করে চলে যায়। দুবদা পা ফেলে কোনোমতে ঘর অবধি নিজেকে টেনে নিয়ে যায়। ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। স্বস্তির শ্বাসটুকু নিতে পারে না। মায়ের ডাক শোনা যায়। আনিকা বিছানা ছাড়তে নিবে, চুলে টান পড়ে। মাথায় হাত দিতেই চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। চুল ছাড়িয়ে আয়নার সামনে দাঁড়ায়। দুঃখে কষ্টে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো তার। চুলে সেন্টারফুট লেগে আছে, বুঝতে একটুও অসুবিধা হয় না কার কাজ এটা। খচ্চর ছেলেটাকে আছে মেরেই ফেলবে। অরুণাব আবারও বেঞ্চে বসে। কি করবে বেচারা ভেবে বের করতে পারে না। সব তো ঠিকই চলছিল, হুট করেই চাচিমণি আনিকার বিয়ে নিয়ে পড়ল কেন? উফ, অসহ্য লাগছে সব। ভাউ। অরুণাব মুহূর্তের ব্যবধানেই বিষণ্ণ মুখে হাসি ফুটিয়ে তোলে। পেছন ফিরে ভয় পাওয়ার ভান করে। ছোট্ট প্রহর পেট চেপে হেসে কুটি কুটি। হাসতে হাসতে কোটরে পানি জমেছে তার। অরুণাব চোখ পাকিয়ে বলল, ভেরি ব্যাড বয় অলাফ। বাইটুস তো ভয় পেয়ে গেল। প্রহর হাসতে হাসতেই কান ধরে বলল, ভেরি ভেরি সরি ভাইটুস। সরি বলতে হবে না অলাফ, বরং থ্যাংক ইউ সো মাচ ভাইটুসের মন ভালো করার জন্য। অরুণা প্রহরকে পাশে বসিয়ে দেয়, পরিপাটি চুল এলোমেলো করে দেয়। আব্বু কি লাল টুকটুকে বউ এনে দিতে রাজি হলো? প্রহর চোখ বড় বড় করে বলল, না না, আমার বউ চাই না। বউ খুব মশা জিনিস, ওরা বড়দের রক্ত খায়। অরুণাবের কপালে বাজ পড়ল। এসব কে বলেছে? পাপা বলেছে। পাপা মিথ্যে বলেছে। বউ তো খুব ভালো হয়, সে তোমার সব কাজ করে দিবে। স্কুলের হোমওয়ার্ক থেকে শুরু করে শুয়ের লেস বাঁধা, তোমার সাথে খেলবেও, বুঝলে? প্রহরকে চিন্তিত দেখল। ভাইটুস, তোমার বউ নেই কেন তবে? অরুণাব দুঃখী দুঃখী মুখ বানিয়ে বলল, তোমার পাপা চাই না তাই সেভাবে। এখনো তার কলিজা এইটুকুনি আছে, কিন্তু সেটা তো সত্যি না, তাই না? আমি তাহলে পাপাকে বলবো বাইটুসের জন্য সুন্দর একটা বউ আনতে। সো সুইট অফ ইউ অলাফ, বাইটুস লাভস ইউ সো মাচ। অরুণাব টুট চেপে হাসল। প্রহরও হেসে ফেলল। অলাফ অলসো লাভ ইউ সো মাচ। বাইটুস একটু কাছে আসো না।
অরুণাভ যোগে আসে। প্রহর তার গালে চুমু দিল। অরুণাভ হাসল। ভাইকে কুলে নিয়ে সারা মুখে আদর করে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মাই লিটল অলাভ, বাইটুসের হ্যাপিনেস তুমি। স্টাডি রুমে চিন্তিত মুখে বসে আছে অরুণ সরকার। পাশেই আরিয়ান কালো ফ্রেমের চশমা চোখে পড়ে ল্যাপটপে টাইপ করে। চশমার উপর দিয়ে আর চোখে ভাইয়ের দিকে চেয়ে বলল, সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। এক কথায় নেট দুনিয়ায় তোলপাড় চালাচ্ছে। পজিটিভের সাথে নেগেটিভ ইফেক্টও ফেলছে ভাই। আমি কেসটা হ্যান্ডেল করে নিব, কিন্তু ওর গায়ে যে মুসলিমের ট্যাগ লাগবে সেটা আর উঠবে না। তাই তুমি যদি বাদীপক্ষের সাথে সমঝোতা করে নাও তাহলে সব ঝামেলা চুকে যায়। ঠান্ডা মাথায় ভেবে দেখো না হয়। অরুণ সরকার ভাবল না। গুরু গম্ভীর গলায় বলল, দোজ টু সন্স অফ বিশেষ harass my girl and you accept me to troll to them for a settlement? How the hell did that thought even cross your mind? Don't get angry. আমাকে কি করতে হবে সেটা বলো। ছেলে দুটো সহ ওদের বাপের নামে কেস ফাইল কর। ভাই, এতে তো অরুণিতার স্টেটমেন্ট লাগবে। ওকে নিয়ে কোর্ট কাছারি থানা পুলিশ না করলেই কি নয়। কেসটা ওদের ভয় দেখানোর জন্য, যেন ওরা কেস তুলে নেয় আর আমাদের হাতে পায়ে পড়ে কেস উঠানোর জন্য। এরপরও বাড়াবাড়ি করলে অরুণ সরকার ওদের হাল বেহালের চেয়েও করুণ করে তুলবে। আরিয়ান খুক খুক করে কাশল। যাই বলো, বোর ছেলে দুটোর অবস্থা নাজুক করে ছেড়েছে। মরতে মরতে বেঁচেছে কোনো রকম। কি রাগ তোমার ছেলের, আল্লাহ। ভিডিও দেখে তো আমার ওই বুকটা ধক করে উঠেছিল। অরুণ কিছু বলল না, তার চিন্তা ভিন্ন জায়গায়। সামনের সপ্তাহে ছেলের বিপিএল শুরু, এর মধ্যেই এত কিছু। আবার কোনো ঝামেলার উদয় না হয়। রুবি কফি রাখে টেবিলের উপর। অরুণ দোয়া উঠানো মগ তুলে চুমুক বসাই। রুবি আরিয়ানের পাশের চেয়ারে বসে বলল, ভোরের অ্যাঙ্গার ইস্যু মারাত্মক। আমি বললে আপনাদের ভালো নাও লাগতে পারে, বাট এরকম চলতে থাকলে একদিন বড় ঝামেলা ক্রিয়েট করবে। ছেলে দুটো অপরাধ করেছে, কয়েকটা থাপ্পড় মেরে হুমকি দামকি দিলে মানা যেত। একেবারে আইসিইউতে, ভাবা যায়। অরুণিতা না থামালে তো মারাও যেতে পারতো। হু নোজ তখন কীরকম সিচুয়েশন ক্রিয়েট হতো। আরিয়ান ভাইয়ার দিকে তাকায়। অরুণের ভাবান্তর নাই। রুবি হাসল। আনিকার সাথে ভোরের এক দণ্ডিও পড়ে না, সবসময় খ্যাটখ্যাট লেগেই থাকে। এত বড় হয়েছে তারপরেও মারামারি চুলোচুলি লেগেই থাকে। অথচ ভাইয়া আপনি ওদের দুজনকে একসাথেই জুড়তে চাইছেন। ওদের বনিবনা হবে? আমি গ্যারান্টি দিতে পারি কখনো হবে না। আর আপনি বলছেন রিস্ক নিতে। নেওয়ার পর বনিবনা হলো না, তখন আমার মেয়েটার কি হবে? তাছাড়াও বোরের যে মাত্রার অ্যাঙ্গার ইস্যু, আমার মেয়েটাকে মেরে বস্তাবন্দি করে ফেলে আসবে। আরিয়ান রুবিকে চাপা স্বরে সাবধান করে। রুবি শুনে না। অরুণ রুবির চোখে চোখ রেখে বলল, আমি প্রস্তাব দিয়েছিলাম আরিয়ানের কাছে। আরিয়ানের জুৎসই লাগেনি, তাই ও রিজেক্ট করেছে। আই এক্সপেক্ট দ্যাট। আমি দ্বিতীয়বার বলেছি এই ব্যাপারে। আর তোমার সাথে তো এই বিষয়ে আমার কথাই হয়নি। প্লিজ স্টপ দিস রুবি। আমার কলিজা ভালো না। ভালো কারো হাতেই মেয়েকে তুলে দাও। আমি দুয়াই দেব এই বিষয়টাকে আর বাড়াবে না। আমি চাই না বাচ্চাদের মধ্যে এই বিষয়টি যাক। রুবি থমথমে মুখে সাই জানালো। অরুণ ভাইয়া তো কথা বাড়াবে না, কিন্তু ভোর ছেলেটা যে মাত্রাতিরিক্ত ঘাড়তেরা। অরুণ এক চুমুকেই গরম কফি গলাধকরণ করে মগ রাখল।
যেহেতু তোমাদের দুজনেরই পছন্দ, তাই তৈমুরের সাথে কথা আগাও। আনিকা পজিটিভ সাইন দিয়েছে। রুবির সাথে এই বিষয়ে কথা হয়নি আনিকার। আরিয়ান স্বস্তি ফিরে পায়। ভাইয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে তার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। রুবির মতো সেও চায় না বুড়ের সাথে আনিকার কিছুমিছু হোক। তার সমস্যা ভোর বা বুড়ের উগ্রপনার স্বভাব নয়, তার সমস্যা চক্ষু লজ্জা। ছোটবেলা থেকে ভাই বোনের মতো বড় হয়েছে দুইজন, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক কেমন একটা বিদঘুটে লাগবে না? তাছাড়াও নতুন সম্পর্কের জেদ ধরে যদি পুরনো সম্পর্কের ফাটল ধরে, তখন সব সম্পর্কের ফাটল আবশ্যক হয়ে পড়বে। আর এটাও ফেলে দেওয়ার মতো না যে দুজনের চুলোচুলি সম্পর্ক, তাদের মধ্যে ভাব কিভাবে হবে। অরুণাভ বোর্ড সরকার স্টাডি রুমের দরজায় দাঁড়িয়ে সবটাই শুনে। সে বাবার ডাকে এসেছিল, এসে এমন একটা ধাক্কা খাবে ভাবেনি। আব্বু তার মনের খবর সম্পর্কে অবগত, তাই প্রস্তাব রেখেছিল। কিন্তু আব্বুর প্রপোজাল দেওয়ার পরও চাচ্চু প্রত্যাখ্যান করেছে। ব্যাপারটা হজম করতে পারল না সে। সে কি এতটাই অযোগ্য, এতটাই খারাপ ছেলে? অরুণাভ থমথমে মুখে নিজ ঘরে ফিরে আসে। দরাম করে দরজা লাগিয়ে একটা ফ্লাওয়ার বাস হাতে তুলে নেয়। ড্রেসিং টেবিলের ঝকঝকে আয়না চুরমার করে দেয় নিমিষেই। একে একে ঘরের সব কটা ফ্লাওয়ার বাস আছড়ে ফেলে। পুরো ঘরময় ভাঙা কাজ, ফ্লাওয়ার বাসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তাদের ভিড়ে তাজা ফুলেরা পিষে যাচ্ছে। অরুণাভ ফুলগুলোর দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে। দরজা ধাক্কাধাক্কির পর্ব শুরু, অথচ অরুণাভের রাগ বিন্দুমাত্রও কমেনি, উল্টো তত্তরিয়ে বাড়ছে। ইচ্ছে করছে ঘরে সহ নিজ গায়ে কেরাসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিতে। বাবরি চুল টেনে ধরে বিড়বিড় করে, কাম ডাউন অরুণাভ, কাম ডাউন, ডোন্ট গেট অ্যাংরি, এভরিথিং উইল বি ফাইন। দুই হাতে চোখ ডলে দরজা খুলে দেয়। মাকে দেখে অরুণাভ হাসার চেষ্টা করে। পাতা ভেতরে ঢুকে অগাধ বিস্ময় নিয়ে পুরো ঘর দেখে নেয়। ক্লান্ত স্বরে বলল, আবার কি হলো? পাতা শান্ত চোখে ছেলের জবাব শোনার অপেক্ষায় থাকে। চোখ দুটো লাল হয়ে আছে, একটু ধ্যান দিলেই জলকণা ধরা যায়। পাতা উদ্বিগ্ন হয়ে বলল, আব্বু কি হয়েছে তোমার? অরুণাভ চোখের পানি লুকাতে বড় বড় করে তাকালো। চোখের মনি অস্থির। স্নান হেসে বলল, আমি খুব বাজে ছেলে, তাই না আম্মু? কে বলে আমার ছেলের মতো ছেলে দুটো আছে নাকি? কি হয়েছে বাচ্চা? অরুণাভ আবারও হাসল, দুই হাত বাড়িয়ে মাকে জড়িয়ে ধরে মাথায় ছোট চুমু দিয়ে সেটাই থুতনি ঠেকিয়ে নীরব থাকে কিছুক্ষণ। আশ্চর্য, একটু আগেও রাগে মাথা ফেটে যাচ্ছিল, অথচ এখন সব ঠান্ডা। মায়েদের ছোঁয়ায় সত্যিই জাদু আছে, যেই জাদু সমস্ত ভয় দুঃখ গ্লানি কঠিন থেকে কঠিনতর মুহূর্তকেই আসান করে দেয়। সব সমস্যার একক সমাধান মিলে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু না আম্মু, আমি একটু বেরোবো, আমার ম্যাচ আছে। তুমি প্লিজ আব্বুকে ম্যানেজ করো, ইটস ইম্পর্ট্যান্ট। পাতার চিন্তা বাড়ল বই কি, বাচ্চারা বড় কেন হয়? ছোট্ট বোরটি হলে কেঁদে কেটে সব উকড়ে দিত। পাতা জোর করে না, বোর এখন ছোট বাচ্চাটি নেই, 20 বছরের যুবক, যার রগে রগে রাগ। খুব দ্রুতই রেগে যায় ছেলেটা, নিশ্চয়ই সকালের ঘটনা নিয়ে এখনও রেগে আছে। তাছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিসিটিভি ফুটেজে নানান মানুষের নানান মন্তব্য। সে শান্ত স্বরে বোঝানোর জন্য বলল, বাহিরে যাওয়ার অনুমতি তো আমিও দিচ্ছি না। সকালের ঘটনার জেরে যদি কেউ তোমার পিছু লাগে,
না বাবা না, তুমি বরং প্রহরকে নিয়ে ছাদে খেলো। অরুণাভ বিরোধিতা করে, মাকে ছেড়ে গায়ে হুডি জড়িয়ে নেয়, স্পোর্টস ব্যাগ তুলে কাঁধে নেয়। মায়ের উদ্দেশ্যে ভুবন ভুলানো হাসি উপহার দিয়ে বলল, আম্মু তুমিও আব্বুর সুর গাইছ? আমি কি ছোট বাচ্চা নাকি? আর এভাবে কতদিন আটকে রাখবে? আমি যাচ্ছি মানে এক্ষুনি যাচ্ছি। তুমি চিন্তা করিও না, তোমার ছেলের কিছুই হবে না। জাস্ট টেক অ্যান্ড জাস্ট টেক ইট ইজি। পাতা বারণ করে, অরুণাভ শুনে না, হনহনিয়ে বেরিয়ে যায়। পাতার ভয় হয় সকালের ঘটনার জের ধরে যদি ছেলেটার পেছনে লোক লাগিয়ে দেয়, কোনো ক্ষতি করে। পাতা কাল বিলম্ব না করে অরুণ সরকারের কাছে ছুটে যায়। ঘাসে আচ্ছাদিত খোলা মাঠ, দামড়া ছেলেদের দখলে। বাঁশের কঞ্চিতে লাল হলুদ নীল নদ কাপড়ের ত্রিকোণাকার পতাকা দিয়ে বাউন্ডারির দাগ কষা হয়েছে। বাউন্ডারির চতুর্দিকে উঠতি বয়সী ছেলেদের ভিড়, মাঝে মাঝে উল্লাসে বাসে তারা। জোরদার হাততালি ও সিটির আওয়াজ শোনা যায়। মাইক হাতে উপস্থাপক হাস্যরসাত্মক ভঙ্গিতে খেলার বিবরণ দিচ্ছে। পরপর বল শূন্যে বেশে বাউন্ডারি ক্রস করে দিচ্ছে, আর উপস্থাপক বলছে, এই তো বল আবারও বাউন্ডারির দিকে ছুটছে। ও মাই গড, ও মাই গড। বাউন্ডারির কাছে তো রামিসা ভাবির একমাত্র জামাই, আমাদের বড় ভাই মামুন ভাই দাঁড়িয়ে। বল তার কাছে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আরে আরে, এ কি হলো? বল তো তার কাছে ভিড়ল না, সোজা বাউন্ডারির বাইরে। নিশ্চয়ই রামিসা ভাবি কালো জাদু করেছে। ভাইয়ের কাছে কোনো রমণী তো দূর, বল অবধি গেছতে পারবে না। যাই হোক, অরুণাভ নামক কচি করে ছেলেটা আবারও ছক্কা হাঁকিয়েছে। কি খেলে মাইরি, বলে বলে ছক্কা। জিও ছোট ভাই জিও, তুমি আমাদের লাইট, আর এই লাইট দেশের নাম উজ্জ্বল করবে। পত্রলেখা কাঁধে ঝুলানো, ব্যাগ হতে পেন্সিল আর একটা খাতা বের করে গোটা গোটা অক্ষরে কিছু লিখে পাশের মানুষটিকে দেখাই। মানব পত্রলেখার পত্রে চোখ বুলিয়ে নেয়। রুবিন ভাইয়া, আমি খেলা দেখব। পত্র। রবিন কাগজের পত্র থেকে চোখ সরিয়ে পত্রলেখার দিকে তাকিয়ে বলল, নেবার। দেখেছ কতগুলো ছেলে মানুষ ওখানে? পাগল তুমি পত্র, এই মেয়ে কোথায় যাচ্ছ? পত্রলেখা রবিনকে ফেলেই গুটি গুটি পায়ে এগিয়ে যায়। রুবিন তপ্ত শ্বাস ফেলে তার পিছু ছুটে হাত ধরে ভিড় ঠেলে সবার সামনে দাঁড় করিয়ে দেয়। এই মেয়েকে বোঝানোর সাধ্য কার? এইখানটাই বাচ্চাদের ভিড়, তাই পত্রলেখা অযাচিত পুরুষ স্পর্শ হতে নিরাপদে। সে বলল, এবার হ্যাপি? হ্যাপিনেস পত্রলেখার মুখে দেখা গেল না। সে একদিনে মাথার কেন্দ্রস্থল পিছের দিকে তাকিয়ে আছে। তেজস্বী রোদে ভ্রু কুঁচকে নিয়েছে। এই শীতেও নাকের ডগায় ঘাম ছুটেছে। মেয়েটা কি স্বামী সোহাগী হবে? রবিন লাজুক হেসে বলল, পত্র, জালমুড়ি খাবে? আনবো? পত্রলেখা শুনল না বোধ করি। রবিন চলে গেলেও তার মাঝে ভাবান্তর দেখা গেল না। তার কৌতূহলী দৃষ্টি এখনো 22 গজের পিচে স্থির। ব্যাট আর পিচের শক্ত মাটির সংঘর্ষে ঠকঠক ঠকঠক শব্দ ধ্বনিত হয়। হেলমেটের ভেতরে একজোড়া প্রতিক্রিয়মান চোখ বোলারের গতিবিধি পর্যবেক্ষণ করে। বল নিক্ষেপ করলে তা ব্যাট ছুঁয়ে আবারও ছক্কা হাঁকায়। তিরিশাদ্য লোকটার মুখে নাকুশতা। তার বলে ব্যাট করতে এলাকার ছেলেপুলে ভয়ে প্যান্ট ভিজিয়ে দেয়। আর এই দুদিনের ছোকরা ক্রমাগত ছক্কা ফোর হাঁকাচ্ছে। এই টুটুল কুত্তেকে একে ধরে আনলো। সে টুটুলের দিকে তাকায়, ব্যাট হাতে। টুটুল বোলারের পাশেই দাঁড়িয়ে আছে। কলার উঁচিয়ে বলল,
ওলাফ অলিগলির খেলোয়াড় না, বুঝলে বড় ভাই? খুব শীঘ্রই ন্যাশনাল টিমে দেশের হয়ে খেলবে। বিপিএলে ও থাকছে। তুমি তো ওর ধারের কাছেও যেতে পারবে না। ব্যাট করার কেরামতি তো দেখলেই। বল করলে সেটাকেও দেখে নিও। ও বল করলে বল কোন দিক দিয়ে স্ট্যাম্প উড়িয়ে নিয়ে যাবে টেরই পাবে না। বন্ধুর জন্য গর্ববোধ করে টুটুল এগিয়ে গিয়ে বন্ধুকে বুকে জড়িয়ে বাহাবাও দেয়। বলার আক্রোশে ফুঁসে পরবর্তী বল করার প্রস্তুতি নেয়। অনেকটা রাগ পুষেই বল নিক্ষেপ করে। অরুণাভ দাগ পেরিয়ে এগিয়ে আসে। ফুল টাস করে বল আবারও বাউন্ডারির দিকে নিক্ষেপ করে। এবার আর তেমন উঁচুতে উঠেনি, তবে স্টেট শূন্যপথে বাউন্ডারির দিকেই ভাসছে। অফ সাইড হওয়ায় কাঁচের চান্স নেই, তাই স্বস্তি ফিরে পায় অরুণাভ। কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। বেপরোয়া বল বাউন্ডারি ঘেঁষে দাঁড়ানো এক রমণীর মুখে লেগেছে। অরুণাবের চোখ বড় বড় হয়ে আসে। খারাপ লাগে বেশ। গতিতে ছুটে গিয়ে বল মুখে লেগেছে, দেন ইউজ টু ম্যাচ হার্ট হার। সে ব্যাট হাতেই ছুটে যায় সেদিকে, সাথে অন্যান্য খেলোয়াড়। পত্রলেখার চোখের সামনে পুরনো আমলের টিভির মতো ঝিরঝিরি চ্যানেল বাসে। তাদের বাড়িতেও এমন একটা টিভি এখনও টিকে আছে। পত্রলেখা চোখ গুলি দিয়ে মাটিতে বসে পড়ে। বাচ্চা ছেলেরা ভয়ে পালিয়ে যায়। বড়রা এগিয়ে এসে ভিড় জমিয়েছে। সবাই সাহায্যের কথা বলছে, কিন্তু কেউই সাহস করে এগিয়ে আসে না। যদি ঝামেলায় পড়ে, অরুণাভ ভিড় ঠেলে সামনে আসে। হেলমেট গ্লাভস খুলে পকেট থেকে রুমাল বের করে মেয়েটার নাকে চেপে ধরে। মুহূর্তেই সফেদ রুমাল রক্তে ভিজে যায়। অরুণাবের অপরাধবোধ বেড়ে গেল। ভয়টাও বেশ পায়। বল নাকে লেগেছে, খুবই সেন্সিটিভ এরিয়া, যা কিছু হতে পারে। নাক দিয়ে গলগলিয়ে রক্ত পড়া মোটেই স্বাভাবিক না। মেয়েটার সাথে যদি খারাপ কিছু হয়। অরুণাভ ক্রং শব্দে ঢুক গিলে বলল, হেই গার্ল, লুক এট মি, ডিড ইউ লিসেন টু মি? কেউ অ্যান্টেনা জাগিয়েছে কি? ঝিরঝিরি টিভির চ্যানেল একটু একটু করে সিনেমা দেখাচ্ছে। পত্রলেখার বসে থাকার শক্তি লোপ পায়, বিদায় গা ছেড়ে দেয়। অরুণাভ বাহু মেলে দিলে পত্রলেখার হালকা পাতলা দেহ তার বাহু ডোরে আটকে গেল। মাটিতে পড়ল না আর। পত্রলেখা হুট করেই বুক ফুলিয়ে চোখ উল্টে নেয়। অরুণাবের হুঁশ হয়। মেয়েটা শ্বাস নিতে পারছে না। সে রুমাল সরিয়ে আবারও বলল, আম সরি, এমনটা কখনো হয়নি। আমার বল কখনো কাউকেই আঘাত করেনি। ইটস ফার্স্ট টাইম। তুমি কি শুনতে পাচ্ছ? এই। পত্রলেখা ধীরে ধীরে চোখ বুজে নেয়। টুটুল মাঝখান থেকে ফুরন কাটল। মরে গেল নাকি অরুণাভ? জলদি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অরুণাভ বারংবার পত্রলেখার নাক গলিয়ে আসা রক্ত মুছে দেয়। অসহায় চোখে চাই বন্ধুর দিকে। টুটুল নিজেও ভয় পেয়ে আছে। কি হবে আবার? ছেলেটা সকালে দুটোকে আইসিইউতে পাঠিয়েছে। এখন এই মেয়ে। এই ছেলে সবসময় ঝামেলাকে নেমন্তন্ন করে আনে। বাকি সব খেলোয়াড়দের মাঝেই ভয় ছড়িয়ে পড়ে। মেয়েটার কিছু হলে তারাও ফাঁসবে। তাই অধিকাংশই মুখ লুকিয়ে কেটে পড়ে। আবার কেউ কেউ সাহায্যের হাত বাড়ায়। অরুণা পাচাকোলা করে তুলে নিয়ে গাড়িতে বসায়। গাড়ি সা সা করে ছুটে যায় নিকটস্থ হাসপাতালে। রবিন ঝালমুড়ি আর পানির বোতল নিয়ে উপস্থিত হলেই সব ঘটনা জানতে পারে। হাসপাতালের ঠিকানা জানতে চাইলেই কেউ বলতে পারে না। সে কাল বিলম্ব না করে নিকটস্থ হাসপাতালে উপস্থিত হয়। কিন্তু পত্রলেখার খোঁজ পেল না। কোন হাসপাতালে নেওয়া হয়েছে ওকে? প্রহর সরকার খাবারের প্লেট হাতে বোনের দরজার সামনে দাঁড়িয়ে। দরজায় নক করার জন্য তো হাতের প্রয়োজন, আর তার দুই হাত প্লেট ধরে রেখেছে। তাহলে নক করবে কিভাবে? প্রহর উপরের দিকে তাকিয়ে বলল, ও আল্লাহ,
তুমি আমাকে কিছুক্ষণের জন্য আরেকটা হাত দিতে পারবে? আমি জানি তুমি সব পারো, তাই দাও না আরেকটা হাত। আমি নক করেই তোমাকে ফিরিয়ে দিব, প্রমিস দিবে? আল্লাহ পাক প্রহরকে হাত দিল না, তবে দরজা খোলার শব্দ শোনা গেল। প্রহর আবারও উপরের দিকে তাকিয়ে বলল, আল্লাহ তুমি অনেক ভালো। অরুণিতা দরজা খুলে গম্ভীর মুখে দাঁড়িয়ে। প্রহর মিষ্টি করে হাসল। অরুণিতা কপালে বাজ ফেলে ব্রু চাই। প্রহরের হাসি নিভে গেল। সে পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করে। টেবিলের উপর প্লেট রেখে হাত জাগায়। হাত ব্যথা হয়ে গেছে। ইস! অরুণিতা বিরক্ত মুখে বলল, কি চাই? প্রহর আমতা আমতা করে বলল, কিছু না। আমি মিনু খালাকে চুপি চুপি বলে তোমার জন্য খাবার এনেছি। আম্মু জানতেই পারবে না। তুমি খেয়ে নাও কেমন? না খেলে তো তোমার কষ্ট হবে। তোমার কষ্ট হলে আমারও কষ্ট হবে। অরুণিতা প্লেটের দিকে তাকায়। নিশ্চয় আম্মু পাঠিয়েছে ওকে দিয়ে, সাথে পড়িয়েছে এমনটা বলবে, আর তাই আউড়িয়েছে। আমার জন্য তোমাকে ভাবতে হবে না। প্লেট নাও আর গেট আউট। প্রহর কষ্ট পায়। সে লুকিয়ে আপনির জন্য খাবার এনেছে, আর আপনি তাকে বকছে। সে প্যান্টের পকেট থেকে কীর্তি ললিপপ বের করে বলল, আমি সরি আপনি, আমি ইচ্ছে করে করিনি। আমি তো তোমাকে হেল্প করছিলাম। তুমি আর রাগ করে থেকো না আপনি। অরুণিতা ললিপপের দিকে তাকায়। বিড়াল আকৃতির, গোলাপি রঙের। সে কি মনে করে হাতে নিল। ঘুরে ফিরে দেখে নিজের কাছেই রেখে বলল, আমিও সরি, ওভাবে বকা উচিত হয়নি। প্রহর খুশি হয়ে যায়। খুশিতে জড়িয়ে ধরে বোনকে। অরুণিতাকে বিভ্রান্ত দেখায়। সে আশা করেনি প্রহর তাকে জড়িয়ে ধরবে। সে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, হয়েছে, প্লেট নিয়ে যাও, আমি খাবো না। প্রহরের খুশিতে ভাটা পড়ে। তোমার রাগ কমেনি? না। কি করলে রাগ কমবে? তুমি এখান থেকে চলে গেলে। যাও বলছি। প্রহর বোতা মুখে বলল, আমি তো তোমার সাথে থাকবো বলেই এসেছি। একটুখানি থাকি না আপনি, প্লিজ। তুমি যাবে? প্রহর মাথা নাড়ে, যাবে না। অরুণিতা চোখ রাঙায়, তবুও প্রহর যায় না। কাঁদো কাঁদো মুখে বলল, আপনি থাকি না একটু, আমি একটুও বিরক্ত করব না তোমাকে। অরুণিতা আর কিছু বলল না। প্রহর চোখ পিট পিট করে বিছানায় উঠে বসে। বিছানায় হেলান দিয়ে রাখা ইয়া বড় টেডি ছুঁয়ে দিতে নিয়েও থেমে যায়। বোনের কাছে আবদার করল, আমি কি ওকে নিতে পারি? হুম। অরুণিতা ছোট্ট করে সম্মতি দিয়ে টেবিলে গিয়ে বসল। খাবার দেখে পেটের ভিতর চুচু করে ওঠে। ক্ষুধা সহ্য করার ক্ষমতা উপরওয়ালা তাকে দেয়নি। নিজ হেভি ওয়েটের জন্য কত চেষ্টা করেছে কম কম খাবে, কিন্তু খাবার দেখলেই নিজেকে সামনে রাখতে পারে না। অরুণিতা হাত ধুয়ে খাবার খেয়ে নিল, কিন্তু পেটটা ভরল না। এইটুকুতে পেট ভরে? সে প্রহরের দিকে তাকায়। টেডির সাথে বিড়বিড় করে কথা বলছে, টুসটাস করে মারছে ও। ওকে কি বলবে আর একটু খাবার আনতে? প্রহর, হ্যাঁ আপনি? অরুণিতা ঠোঁট বাঁকিয়ে বলল, কিছু না। প্রহর বোনের হাতে থাকা শূন্য প্লেটের দিকে তাকিয়ে বলল, তোমার টাম্মি ভরেনি? দাও, আমি আবারও আনছি। অরুণিতাকে কিছু বলার সুযোগ না দিয়েই প্রহর প্লেট ছিনিয়ে নিয়ে বেরিয়ে যায়। অরুণিতা ফ্যাল ফ্যাল করে তার প্রস্থান দেখে। একটু পরেই প্রহর প্লেট ভরে খাবার নিয়ে উপস্থিত। বোনের হাতে প্লেট ধরিয়ে আবারও খেলায় মত্ত হয়। অরুণিতা হাসল কি? সবটুকু খাবার ছেটে পটে খাই অরুণিতা। আজকের খাবারের স্বাদটাই অন্যরকম ছিল। খাওয়া শেষে ওয়াশরুমে যায় অরুণিতা। মিনিট পাঁচেক পর ফিরে এসে দেখে প্রহর তার টেডি জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। অরুণিতা চোখ পিটপিট করে
মিনিট পাঁচেক রুম জুড়ে পায়চারি করে, কেউ অন্তত আসুক আর নিয়ে যাক প্রহরকে। কিন্তু কেউই আসলো না। সে কি রেখে আসবে? অরুণিতা কিছু সময় ভেবে দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দেয়। কম্বল টেনে ডেকে দেয় প্রহরকে। নিজেও শুয়ে পড়ে একপাশে। কেমন অদ্ভুত লাগে। পাশ ফিরে প্রহরের দিকে তাকাই, নিমিষেই সন্দেহ হানা দেয়। বন্ধ চোখের পাতা পিটপিট করছে, ঠোঁটটাও মনে হয় হাসছে। প্রহর, তুমি কি ঘুমিয়ে পড়েছ? হ্যাঁ আপনি। অরুণিতা চোখ ছোট ছোট বানালো। ও আচ্ছা, ঘুমিয়ে পড়লে মানুষ প্রশ্নের উত্তর দিতে পারে, জানা ছিল না। প্রহর নিজ বোকামিতে জিভে কামড় বসায়। পিটপিট করে চোখ মেলে তাকায়। বোনের গোমরা মুখের দিকে তাকিয়ে আদুরে ভঙ্গিতে বলল, তুমি কি রাগ করলে? অরুণিতা তার কথার জবাব দিল না, পাল্টা প্রশ্ন করল, এখানে ভাব জমানোর মানে কি? প্রহরের মুখটা কালো হয়ে আসে। কেঁদে দেওয়ার প্রথম ধাপ। সে ঠোঁট উল্টিয়ে বলল, আমি কি চলে যাব? অরুণিতা হাত বাড়িয়ে তার গাল চেপে ধরে বলল, থাক, আর ভাব ধরতে হবে না। তবে বিছানা ভিজাবে না, আমাকে ডেকে দিবে। হুম? প্রহর খুশিতে আত্মহারা হয়ে যায়। থ্যাংক ইউ আপনি, তুমি অনেক সুইট। তোমার মিষ্টি একটা বর হবে, দেখে নিও। অরুণিতা সূক্ষ্ম দৃষ্টি ফেলে বলল, বর? হ্যাঁ, বর মানে হাজব্যান্ড। বাজে না বকে ঘুমাও প্রহর, লাইট নিভিয়ে দিব। ভয় পাবে না তো? তুমি তো আছোই, ভয় পাবো কেন? শুধু পাকা পাকা কথা। অরুণিতা লাইট নিভিয়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। মিনিট দুয়েক পরে প্রহরের ডাক শোনা গেল। মিনমিনিয়ে ডাকছে। অরুণিতা পাশ ফিরে বলল, কি হয়েছে? প্রহর ভীতু স্বরে বলল, আমার ভয় লাগছে, তোমাকে একটু জড়িয়ে ধরি প্লিজ আপনি। একদম না, ভয় লাগলে বেরিয়ে যাও ঘর থেকে। প্রহরের মুখটা কালো হয়ে আসে। অরুণিতা বিরক্ত মুখে বলল, আচ্ছা ঠিক আছে। প্রহর খুশি হয়ে জড়িয়ে ধরে। অরুণিতা ঈষৎ বিরক্ত হলেও কিছু বলল না। পিঠে হাত বুলিয়ে ঘুমাতে বলল। প্রহর আহ্লাদ পেয়ে আবারও আবদার করল, মাথায় হাত বুলিয়ে দাও না আপনি। এভাবে বললে মানা করা যায়? অরুণিতা চুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল গলিয়ে হালকা করে টেনে দেয়। প্রহর আরাম পেয়ে চোখ বুজে নেয়। ঘুম নামতে সময় নেয় না। অরুণিতার হাত থেমে নেয়। ছোট ভাইয়ের মাথায় সযত্নে বিলি কাটছে। তারপর কি হলো? হুট করেই কপালে পড়ে থাকা চুল সরিয়ে চুমু দিল। অরুণিতা চুমু খেয়ে ইতস্তত বোধ করে। ভাগ্যিস প্রহর ঘুমিয়ে আছে। মনটা ফুরফুরে যে। পাতা হাসি মুখে পাশে বসে বাহুতে মাথা ঠেকিয়ে হাসি মুখে বলল, এমনি। অরুণ সরকার পাতার দিকে তাকায়। পাতা ঠুপ করে চুমু বসাই গালে। অরুণ গম্ভীর মুখে বলল, হঠাৎ এত ভালোবাসা দেখাচ্ছ, কাহিনী কি? কাহিনী হচ্ছে ঘটনা। প্রহর ওর আপনের সাথে ঘুমিয়েছে। তো? পাতা অদ্ভুত চোখে চায়। তো কিছুই না, দিন দিন বুড়ো হয়ে যাচ্ছেন ভোরের বাবা। অরুণ গম্ভীর মুখে ল্যাপটপের কিবোর্ড চাপে আর বলে, এখনো মেয়েরা অরুণ সরকার বলতেই জ্ঞান হারিয়ে ফেলে। আর তুমি বলছো বুড়িয়ে যাচ্ছি। এই তো সেদিন ব্রাইডাল ফটোশ্যুটের জন্য এক মডেল এসেছিল। স্যার স্যার বলে মুখের ফেনা তুলে দিচ্ছিল। এক সময় কফির অফার দিয়ে বসলো। আমি মানা করলেও পিছনে পড়েছিল। ভাবলাম যাই, দেখি কি বলে। জানতে চাইবে না কি বলেছিল? পাতার মনটা বিষিয়ে ওঠে। সে কিছু বলল না। অরুণ নিজেই বলল, সোজা সাপটা নোংরা প্রস্তাব, লাজ লজ্জা কিছুই নেই। ইচ্ছে তো করছিল জুতো পিটা করে তাড়িয়ে দিতে। টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। মেয়েটা তারই এক উদাহরণ।
প্রায়শই আসে এমন প্রস্তাব। পাতা ছোট্ট করে হু বলে। অরুণ আর চোখে পাতাকে দেখল। মেয়েটার আচ্ছা কাশা মুডের 12টা না বাজালেই হতো। মেয়েটা এখন মনমরা হয়ে থাকবে। সে ল্যাপটপ বন্ধ করে পাতার কাজ জড়িয়ে বলল, আরে পাতাবাহার, মন খারাপ করছো কেন? তোমার তো সোনাই মুড়ানো কপাল। অরুণ সরকার আগাগোড়া শুদ্ধ পুরুষ, কোনো নোংরামি তাকে ছুঁতে পারেনি। পাতা মুচকে হাসল। অরুণ কপালে ঠোঁট ছুঁয়ে বলল, প্রহরকে নিয়ে আসো, ওকে ছাড়া ঘুম হবে না আমার। পাতা নাকমুখ কুঁচকে নিয়ে বলল, সবসময় বাচ্চা বাচ্চা, আমার দিকে তাকানোর ফুরসতই কই আপনার? আনছি আপনার ছেলেকে, তারপর নাক ডেকে ঘুমিয়েন। পাতার রাগ হয়, বেলকনি থেকে ঘরে চলে যায়। অরুণ পিছু ডাকলেও শুনে না। অগত্যা উঠে আসতে হয়। ঘরে এসে দেখে পাতা যায়নি, ফোনে কথা বলছে কারো সাথে। এত টাকা দিয়ে কি করবে ভোর? কোনো সমস্যা হয়েছে? পাতার কথাই অরুণের কপালে ভাঁজ পড়ে। ইশারা করে ফোন লাউডে দিতে, পাতা স্পিকারে দিতেই অরুণাবের গলা শোনা গেল, আছে দরকার, তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দাও আম্মু, আর আব্বুকে জানিও না কিন্তু। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমার আব্বু জেনে গেছে। আবার আবার কি কাণ্ড ঘটিয়েছ তুমি? টাকা দিয়ে কি করবে? তুমি না বললে টুটুলের বাড়ি থাকবে আজ। এই ছেলে, কথা বলছো না কেন? অরুণাব কপাল চুলকে খুবই সাবধানতার সাথে বলল, বললাম না টুটুলের বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি কাল, তাই টুটুল সারপ্রাইজ প্ল্যান করেছে। আমি ভাবলাম আমিও আঙ্কেল আন্টিদের জন্য কিছু করি, তাই আমার কিছু টাকা লাগবে। অরুণ বিশ্বাস করলো না, বলল, টুটুলের কাছে ফোন দাও। কেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, টুটুলের সাথে কথা বলবো আমি। অরুণাবের মুখটা থমথমে হয়ে আসে। টুটুলের দিকে ফোন ছুঁড়ে মারে। টুটুল হাসি মুখে কথা বলে অরুণ সরকারের সাথে। অরুণাব অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে। হঠাৎ কি মনে করে ফোনটা কেড়ে নিয়ে বলল, দিতে হবে না কোনো টাকা, ফোন রাখো। বলেই খট করে কল কাটে। অরুণ গম্ভীর গলায় পাতাকে বলল, দেখেছো তোমার ছেলের বিহেভিয়ার? আমি পই পই করে বারণ করেছিলাম, রাত বিরাতে বন্ধুদের সাথে ঘোরাঘুরি আমি অ্যালাউ করব না, কারো বাসায় থাকা তো আরও না। কিন্তু ঘাড় তেরামি করে বলল থাকবেই। এখন টাকা চাইছে। এই রাত বিরাতে টাকা দিয়ে কি করবে ও? বলল তো কি করবে? আপনি অহেতুক রাগ দেখাচ্ছেন। শুনুন বুড়ের বাবা, বোর এখন বড় হয়েছে, ওকে ফ্রিডম দিতে হবে। আপনি সবসময় ওর সবেতে বা হাত ঢুকিয়ে দেন, এটা করবে না, ওটা করবে না, এটা করো, বাড়ির বাইরে যাবে না, বাইক নেবে না, বন্ধুদের সাথে যাবে না, লাল শার্ট পরবে না, স্যান্ডেল পরে বাইরে যাবে না, হ্যান ত্যান, মানে ওর সব কিছুতেই আপনি নিজ ইচ্ছে ঢেলে দেন। আমি কি ওর খারাপের জন্য বলি? তা বলেন না, কিন্তু সবসময় এরকম খ্যাটখ্যাট করা, কথায় কথায় খুঁত ধরা, ধমক দেওয়া, বিধিনিষেধ আরোপ করা বোর একদম পছন্দ করে না। ও নিজের মতো চলতে চায়। এই বয়সে সব ছেলেরাই এমনটা চায়। আপনি নিশ্চয় আপনার টিনেজের কথা বলেননি। কি কি করে বেরিয়েছেন ভাবুন তো একবার। অরুণ কপাল চুলকায়। টিনেজে কাটানো প্রতিটি মুহূর্ত তার মনে আছে, আর সেজন্যই তো ভয় জেগে হয়। ভোরের বাবা, এই বয়সটা খুবই সেন্সিটিভ। আপনি ছেড়ে দিবেন তো বিগড়ে যাবে, আবার খুব বেশি কঠোর হবেন তো জেদ করেই আপনি যা বলবেন তার উল্টোটা করবে। বোর যা করে তাতেই যেন আপনার সমস্যা। আপনি চান বোর আপনার মতো করে চলুক, কিন্তু বোর চাই না আপনার মতো করে চলতে। আপনি ভোরকে ভোরের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনাদের পাকানো জটিল সম্পর্ক আবারও সহজ হয়ে গেছে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বলল, ও কখন আমার কথা শুনে? ও তো ওর মতোই চলে।
আর কিছুদিন পর পর একটা করে তামাশা খাড়া করবে। যাই হোক, আমি আর কিছুই বলবো না তোমার ছেলেকে। ভালো মন্দ কোনোটাই, যা খুশি করুক, এখন বড় হয়েছে, বাবাকে তো আর লাগবে না। কত টাকা চেয়েছে, পাঠিয়ে দাও। পাতা স্নান হেসে অরুণের কাঁধে হাত রাখলো। বোর না জানুক, সে তো জানে লোকটা ভোরকে কতটা মিস করে। অরুণাভ চিন্তিত মুখে হাসপাতালের বিল হাতে বসে আছে। এত টাকা কিভাবে পে করবে এখন? তার কাছে 50 পয়সাও নেই। 50,000 কোত্থেকে দিবে? এর চেয়ে ভালো ছিল সরকারি হাসপাতালে ভর্তি করানো। এখন ঢের আফসোস হচ্ছে। আপনার ভাবির জ্ঞান ফিরেছে। অরুণাভ সামনে তাকায়, মাঝবয়সী মহিলা নার্স দাঁড়িয়ে আছে। সে আশেপাশে চোখ বুলিয়ে বলল, আন্টি, আপনার ভুল হচ্ছে, আমার কোনো ভাবি নেই। ভদ্র মহিলা বিরক্তির সাথে বলল, 443 নাম্বার কেবিনের মেয়েটা আপনার আত্মীয় না? সাম কাইন্ড অফ, বাট ওনার জ্ঞান ফিরেছে, জলদি যান বলেই হাওয়া। অরুণাভ ভাবনা ফেলে 443 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়ালো। ভেতরে প্রবেশ করবে, এর মাঝেই ফোনটা বেজে উঠল। অরুণাভ ফোন বের করে দেখে বাবার নাম্বার। ব্রুকুসকে রিসিভ করে কানে ঠেকায়, কিন্তু কথা বলল না। কত টাকা পাঠাবো? ও পাশ থেকে প্রথম কথা। অরুণাভ গম্ভীর গলায় বলল, লাগবে না। 10,000-এ হবে নাকি আরও বেশি? আমার কারো টাকার দরকার নেই। অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, যত লাগে তুলে নিও। অরুণাভ কিছু বলে না। অরুণ বলল, এই ছেলে, কথা বলছো না কেন? এই কলিজা। অরুণাভ গলা খাকারি দিয়ে বলল, আমি ব্যস্ত আছি, রাখলাম এখন। শুনো। হুঁ। আমি ভিডিও কল করি, লাইনে আসবে? অরুণাবের মুখটা আবারও থমথমে হইয়া আসে। আব্বু তাকে এখনো সন্দেহ করছে। সে ব্যঙ্গাত্মক সুরে বলল, সোজা সাপটা বললেই পারো যে তুমি এনশিওর হবে আমি টুটুলদের বাড়িতে আছি নাকি অন্য কোথাও। আসতে হবে না লাইনে, রাখছি। অরুণ কল কেটে দিল। অরুণাভ স্বস্তি পায়। ফোনের ইনবক্স চেক করে, অ্যাকাউন্টে 3 লাখ টাকা এসেছে। যাক, চিন্তার অবসান হলো। তবে সে দরজায় কড়া নেড়ে ভেতরে প্রবেশ করে। বেডে বসে পত্রলেখা, নাকে সফেদ ব্যান্ডেজ, সুশ্রী নজর করা মুখটা ফুলে আছে। এক চোখে ঈষৎ রক্ত জমাট বেঁধে আছে। কারো আগমন খবর টের পেতেই মুখ তুলে তাকায় সে। অরুণাভ এগিয়ে এসে বেডের পাশে ঠুল টেনে বসে অপরাধ বোধের সাথে বলল, আম সো সরি, আমার জন্য আপনাকে এতটা সহ্য করতে হলো। আমি খুবই দুঃখিত। আপনি কি শুনছেন আমার কথা? হেই গার্ল। হাত নাড়ে অরুণাভ। পত্রলেখা সাড়া দিল না কোনো প্রকার। চুপচাপ বেডে হেলান দিয়ে বসে থাকে, দৃষ্টিতে উদাসী ভাব দৃশ্যমান। অরুণাভ ঠোঁট বাঁকিয়ে, ভাবনাই বোধ হয় এই মেয়ে কথা বলছে না কেন। সে আবারও বলল, আপনি কষ্ট করে আপনার ফ্যামিলির কারোর নাম্বারটা দিন, আমি তাদের কল করে আসতে বলছি। ওরা এসে আপনাকে নিয়ে যাবে। ডক্টর এখনই আপনাকে ছেড়ে দিবে বলেছে, জানিয়েছে কয়েকদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি। তবুও আমি এক্স রে আর সিটি স্ক্যান করেছি। এক্স রে রিপোর্ট পেলেও সিটি স্ক্যানের রিপোর্ট আসেনি। আপনি অনুগ্রহপূর্বক কালেক্ট করে নেবেন কেমন? আচ্ছা, আপনার নাম কি? তবুও সাড়া পেল না। অরুণাবের মনে হলো মেয়েটা কাঠপুতুল, কেমন যান্ত্রিক কায়দায় বসে আছে। না কান্নাকাটি, না মুখে বেদনার ছাপ, খুবই স্বাভাবিকভাবেই বসে, যেন কিছুই হয়নি। আচরণগুলো বেশ অদ্ভুত। অন্য কেউ হলে কেঁদে কেটে অস্থির হয়ে পড়ত।
অথচ মেয়েটা এ পর্যন্ত এক ফোঁটা অশ্রু বিসর্জন দিল না, না তাকে বিচলিত দেখালো। সে ফোন করে টুটুলকে ডেকে আনে। টুটুলও ভাব জমানোর চেষ্টা করে পত্রলেখার সাথে, কিন্তু আশ্চর্যের বিষয়, মেয়েটি তুশব্দ করছে না। সে হার মেনে বলল, অরুণাব, মনে হচ্ছে তোর ভাবির গোড় কাটেনি, নয়তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। 1 মিনিট থাম আগে। কে ভাবি? কার ভাবি? টুটুল পত্রলেখার দিকে তাকালো। সেই সিগনালে দেখা পুতুলের মতো দেখতে মেয়েটা এখন তার সামনে। সাদা কুর্তি, সাদা দোপাট্টা, সাদা সালোয়ারে পুরাই শুভ্র পরি। যদিও কুর্তি উন্নায় রক্ত লেগে আছে, নাকের ব্যান্ডেজের জন্য মোটেও অদ্ভুত লাগছে না, বরঞ্চ কিউট লাগছে। সে লাজুক হেসে বলল, এই তোর ভাবি, সেদিন সিগনালে দেখলাম না, আমি তো ভেবেছিলাম আর দেখাই পাবো না, কিন্তু ভাগ্যের লীলা খেলা দেখ। অরুণা পত্রলেখার দিকে তাকালো। পত্রলেখাও তার দিকে তাকিয়ে আছে বিদায় চোখাচোখি হয়। অরুণাব কয়েক মুহূর্তের জন্য বোধগম্য হারালো। মনে হলো চোখ দুটো তার বড্ড চেনা। কে এই মেয়ে? অনেক অসুস্থতার পর মোটামুটি একটু সুস্থ হয়েছি, দোয়া করবেন। এখন থেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব, আর নিয়মিত গল্প দেওয়ার চেষ্টা করব।